নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীরা। তোমাদের জন্য একদম বিশেষ সিরিজ শুরু হলো। এখানে এবিটিএ কর্তৃক প্রকাশিত অঙ্ক, সাবসেটের এমসিকিউ, ভিএসএ কিউ প্রশ্নের সহজ, পরিষ্কার ও পরীক্ষায় কমন পাওয়ার মতো সমাধান এক জায়গায় পাবে। এর প্রতিটা প্রশ্নের পেছনের কনসেপ্ট, শর্টকাট ট্রিক আর পরীক্ষায় নম্বর তোলার টিপস সবকিছু একেবারে ধাপে ধাপে বোঝানো হবে। তাই শেষ পর্যন্ত দেখো আর নিশ্চিন্তে প্রস্তুতি নাও মাধ্যমিক 2026 এর জন্য। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে টেস্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 53, ম্যাথমেটিক্সের এমসিকিউ এবং ভিএসিকিউ যত কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, ফার্স্টের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা ফার্স্টের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা: প্রতি বছর নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5,000 ইন্টু সামথিং এতজন হলে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5,000। 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত হবে। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাবে, প্রতি বছর 11% হারে হ্রাস পাবে। এদের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে যেহেতু পরিবর্তিত হয়ে, ধরো এটা কোনো একটা রাজ্যে এরকম বাইরের থেকে প্রতি বছর এরকম লোকজন যাচ্ছে, এরকম ভাবে লোকজন যাচ্ছে, তার মানে কি তারা এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। তাহলে এই অঞ্চলের জনসংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? এটা হচ্ছে প্লাসের সূত্র। a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। আমরা এই সূত্রটা ইউজ করব। তার কারণ হচ্ছে এইখান থেকে জনসংখ্যা এইখানে গিয়ে ভরে যাচ্ছে, তার মানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে প্লাসের সূত্র ইউজ করবো এখানে আমরা। এবার যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে 5,000 ইন্টু 11/10 তার কিউব দেওয়া আছে। আচ্ছা, এবার এই 5,000 ইন্টু সামথিং এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখবো। কি করে লিখবো? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি না 11 উপরে 10 দিয়ে গুণ করলাম আর নিচেও 10 দিয়ে গুণ করলাম। তাহলে এটা এরকম ভাবে লেখা যেতে পারে, এটাকে উপর নিচে একটা শূন্য বাড়িয়ে দিলাম জাস্ট। তাহলে এদিকে লেখা যেতে পারে 5,000 ইন্টু 1 প্লাস 10/100, তার পাওয়ারে কত হবে? 3, তাই তো? এবার দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, মানে পেয়েছি যেটা সূত্র অনুযায়ী হয়, আর এই যে ইকুয়েশনটা এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো? পি ইজ ইকুয়াল টু কত হবে? 5,000 হবে। আচ্ছা, এখানে আর এর মান কত হবে তাহলে? আর এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কত হবে? 10% হবে আর এর মান। আর এন এর মান কত হবে তাহলে? 3 বছর, কারণ 3 বছর প্রত্যেকটা অপশনে দেখো আছে 3 বছর 3 বছর করে, তাই তো? তাহলে এখানে আর এর মান 10% হচ্ছে, পি এর মান 5,000 হচ্ছে। কিন্তু একটা সময় পরে গিয়ে এই পি এর মানটা, মানে টোটাল যে আসলটা, সেটা গিয়ে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এইখানে এইখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তাহলে পি এর মান এখানে কনস্ট্যান্ট থাকবে না, মানে 5,000 থেকে বেড়ে যাবে। তাহলে ফার্স্টের অপশনে কি বলেছে? 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5,000 জন। সেটা কোনোভাবেই সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। 3 বছর পরে এটা সম্ভব নয়, কারণ 5,000-এর সঙ্গে সামথিং গুণ হবে, সামথিং গুণ হয়ে 5,000 থেকে অবশ্যই বেশি হবে। আচ্ছা, বি, 3 বছর পরে অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। 3 বছর পরেও তো 5,000 থাকবে না, তার মানে কি শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে না? আচ্ছা, অপশন নাম্বার সি তে কি বলেছে? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে আর এর মান কত পেয়েছি আমরা, কম্পেয়ার করে আর এর মান পেয়েছি 10%। তাহলে এটা কিন্তু হতে পারে, তাহলে এটা হতে পারে। এবার ডি অপশনটা দেখি, প্রতি বছর 11% হারে হ্রাস পাচ্ছে। তাহলে ডি এরটাও হবে না, কারণ এখানে 11 বলে কোনো কিছু আসবেই না, 10 আসতে পারে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আর এর মান 10% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তারপরে যে সেকেন্ডের কোশ্চেনটা আছে সেটা কি আছে? আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। সেকেন্ডের কোশ্চেনটা আছে এ কমা বি কমা সি এবং ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয় সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। আবার এখানে সামথিং দেওয়া আছে, আবার এখানে সামথিং দেওয়া আছে। তাহলে এদের এদের মধ্যে কোনটা সত্যি হবে না যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয়? তাহলে প্রত্যেকটা অপশন যদি আমাদেরকে চেক করে করে দেখতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে, মানে বলতে পারো এটা অনেক বড় অঙ্কের মধ্যেই পড়ে। তো আমরা এই অপশন এটা একটু চেক করে দেখি কি আসে।
তাহলে এ কমা বি কমা সি কমা ডি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি, এ বাই বি সমান সমান বি বাই সি, বি বাই সি, এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি। এটাকে ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম। যদি এখান থেকে এর মান বের করি তাহলে আমরা এখান থেকে পাবো বি কে, যদি আমরা বি এর মান বের করি তাহলে পাবো সি কে, যদি আমরা এখান থেকে সি এর মান বের করি তাহলে ডি কে পাবো। তাহলে এ সমান সমান বি কে পেয়েছি, তাহলে বি সমান সমান কি হবে, সি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ডি কে স্কোয়ার হবে, ডি কে স্কোয়ার হবে। আর এর মানটা কি হবে তখন, এই ডি, বি এর জায়গায় যদি ডি বসাই, ডি কে স্কোয়ার বসাই, তার সঙ্গে কে কিউব হয়ে যাবে। তাহলে এ সমান সমান ডি কে কিউব, বি সমান সমান ডি কে স্কোয়ার, আর সি সমান সমান ডি কে, এটা পেলাম আমরা। এবার ফার্স্টের যে অপশনটা বলেছে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে কি বলেছে দেখো, বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং, সেটা হচ্ছে এটা, ইজ ইকুয়াল টু বলে দিয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, সেই দুটো সমান হবে সেটা আমাদেরকে দেখতে হবে, হবে কিনা আদৌ। যদি না হয় তাহলে বলবো ভুল আছে, আর যদি হয় তাহলে বলবো ঠিক আছে। তাহলে দেখো, যদি আমরা এর জায়গায় মান বসাই, এর জায়গায় কি বসাবো, ডি কে কিউব, তাহলে ডি কে কিউব তার স্কোয়ার হয়ে যাবে এটা। আর বি এর জায়গায় কি বসাবো, ডি কে স্কোয়ার তার স্কোয়ার হয়ে যাবে এটা। আর এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেওয়ার পর সি এর জায়গায় মান বসাবো কত, ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। আচ্ছা, এটা এখানটা ডি স্কোয়ার কে স্কোয়ার হবে একটা, আর এখানটায় পরে থাকবে ডি স্কোয়ার আলাদা করে। এটা হচ্ছে এলএইচএস করছি আমরা। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার হবে এখান থেকে কে টু দি পাওয়ার 6 হবে, ডি স্কোয়ার হবে কে টু দি পাওয়ার 4 হবে এখান থেকে। আর এখান থেকে আমরা বলতে পারবো ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই পুরোটা থেকে যদি ডি স্কোয়ার কমন নেই তাহলে কি পড়ে থাকবে, বা ডি স্কোয়ার কে, ডি স্কোয়ারই কমন নেই ধরো, ডি স্কোয়ার কে কে টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, ডি স্কোয়ার কমন নিলাম, কে টু দি পাওয়ার 4 কমন নিলাম, আর এখানে পড়ে থাকবে তাহলে কে স্কোয়ার মাইনাস 1। আর এখানটা যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে কে টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা থাকবে। এবার এখান থেকে আমরা লিখতে পারি এই ডি এর সাথে এই ডি গুণ হয়ে যাবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, আর ইন্টু হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1, কে স্কোয়ার মাইনাস 1 দুবার আছে তাই স্কোয়ার হয়ে গেল, হোল স্কোয়ার হয়ে গেল পুরোটা। তাহলে এলএইচএস সমান সমান এটা আসলো। এবার আর এইচএস টা আমরা বের করি, আর এইচএস, আর এইচএস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কত, ডি, ডি কে স্কোয়ার, তার মানে কি ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি মানে কি ডি কে, তাহলে তার হোল স্কোয়ার, তার আবার পুরোটার স্কোয়ার হবে মান বসিয়ে দেওয়ার পর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার পুরোটা স্কোয়ার। এইখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই, তার যদি আবার স্কোয়ার হয়ে যায় তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর কে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 থাকবে তার হোল স্কোয়ার। দেখো, এটা এলএইচএস আর এটা হচ্ছে আরএইচএস, তাহলে এলএইচএস সমান সমান আরএইচএস আসলো। তাহলে আমরা ফার্স্টের অপশনটাকে কি বলতে পারি, যে ফার্স্টের অপশনটা ঠিক আছে। তাহলে ফার্স্টের অপশনটা ঠিক আছে, সেকেন্ডের অপশনটা কি আছে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তোমরা একবার অপশনটা চেক করে দেখতে পারো যে বি এর অপশনটাও সঠিক হবে, কিন্তু একমাত্র এই সি এর অপশনটা, এই সি এর অপশনটা সঠিক হবে না। তার কারণ কি, সি এর অপশন সঠিক হবে না কারণ কি, সি এর অপশনে কি আছে দেখো, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি ইন্টু ডি প্লাস এ। তাহলে গুণ যদি করি তাহলে আমরা এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি পাবো, তার সঙ্গে আরেকটা গুণ থাকবে হচ্ছে এ প্লাস ডি, তাই তো। ফার্স্ট এটা গুণ করে দিচ্ছি একবারে, তাহলে এটা যদি আবার গুণ করি তাহলে এ স্কোয়ার সি হবে প্লাস এ সি ডি হবে প্লাস এ স্কোয়ার ডি হবে প্লাস এ সি এ ডি স্কোয়ার হবে জাস্ট এটা, প্লাস এ বি সি হবে প্লাস
বি সি ডি হবে এটা প্লাস, আর এটা হচ্ছে এ বি ডি হবে এটা, আর প্লাস বি ডি স্কোয়ার হবে। এটা আসবে কত? এটা আসবে এলএইচএস। কিন্তু আর এইচএস এ দেখো কি দেওয়া আছে, এবি প্লাস বিসি প্লাস সিডি। এবি প্লাস বিসি প্লাস সিডি যদি মান বসিয়ে দেখা যায় যে এই দুটোর ভ্যালু কখনো সেম আসছে না, তার মানে কি এদের মধ্যে সঠিক হবে না কোন অপশনটা? অপশন নাম্বার সিটা এদের মধ্যে সঠিক হবে না। তো অঙ্কগুলো অনেক বড় সাইজের দিয়েছে, এগুলো আসলে 1 নম্বরে দেওয়া উচিত নয়, তারপরেও দিয়ে দিয়েছে। আচ্ছা, আকার এক কিন্তু আকৃতি আলাদা। আকার এক কিন্তু আকৃতি আলাদা হলে তারা সদৃশ কিন্তু সর্বসময় এরকম এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। কিন্তু ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। আকৃতি এক হোক, আকৃতি যদি এক হয় তাহলে সদৃশ হবে কিন্তু সর্বসম হবে না। মানে ধরো এরকম দুটো বর্গক্ষেত্র আছে বা দুটো ত্রিভুজ আছে ধরো এরকম, আর একটা ত্রিভুজ এরকম আছে ধরো, এটার সাইজ ছোট এটার সাইজ ধরো বড় কিন্তু আকৃতি একই। ধরো এটাও যদি সমবাহু হয় তো এটাও সমবাহু হবে, এটা যদি সমবাহু হয় তো এটাও সমবাহু হবে, কিন্তু এটার প্রতিটার বাহু দৈর্ঘ্য যদি 2 হয়, ধরুন ওটা যদি 3 হয়, তাহলে এটা সর্বসম হবে না কিন্তু সদৃশ হবে। তাহলে অপশন নাম্বার বি যেটা আছে সেটা হচ্ছে এটা, যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা যদি হয় তাহলে সর্বসম হবে না কিন্তু সদৃশ হতে পারবে। আচ্ছা, তারপরে 4 দাগের কোশ্চেনটা কি বলেছে? বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট এবং আর একক ব্যাসার্ধ বিশিষ্ট এবং আচ্ছা 4 এর একক ক্যাপিটাল আর স্কয়ার, আর অন্তর্পৃষ্ঠের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই স্মল আর স্কয়ার। আর যে গোলাকৃতি অংশ হবে, যে গোলাকৃতি বা বলয়াকার অংশ হবে, সেই বলয়াকার অংশের ক্ষেত্রফল কত হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার। তাই তো এখান থেকে যদি আমরা পাইটা কমন নেই তাহলে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার হবে। এবার আমাদেরকে বের করতে বলেছে মোট ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করব? এই পাই টু পাই টু পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস 2 পাই স্মল আর স্কয়ার প্লাস পাই ইন্টু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার পরে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার প্লাস পাই স্মল আর স্কয়ার। তাহলে এইটাই পাবো হচ্ছে ওই অর্ধগোলক আকৃতি যে বাটি তার মোট ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এটাই পাবো। আচ্ছা, তারপরে দেখো তাহলে অপশন নাম্বার কোনটা হবে? বি হবে এটার অ্যান্সার। 5 দাগের কোশ্চেনটা কি বলেছে? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাপ কত হবে? এরকম ধর একটা ঘড়ি আছে, এটা একটা সেন্টার পয়েন্ট, ধর এখান থেকে ঘোরা শুরু করলো এরকম ভাবে ঘুরলো, ঘুরে আবার এখানে ফেরত আসলো, মানে ঘড়ির কাঁটার দিকে আসলো। এবার ঘড়ির কাঁটার দিকে আমরা যত কোণই মাপি না কেন সেটাকে আমরা মনে করি যে 360 ডিগ্রি ঘোরে, মানে -360 ডিগ্রি ঘোরে। তার মানে কি এটা 360 ডিগ্রি কি হবে? কমে যাবে। মাইনাস হয়ে যাওয়া মানে কি কমে যাবে। যদি এটা এদিকে ঘুরতো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো, ঘুরে সে একই জায়গায় ফেরত আসতো, তাহলে বলতাম সেটা +360 ডিগ্রি। তার মানে হচ্ছে 360 ডিগ্রি বেড়ে যেত। কিন্তু এটা যেহেতু বলেছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাই এটা হবে 360 ডিগ্রি কমে যাবে, এর অ্যান্সারটা তাই হবে। তাহলে অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো 6 দাগের কোশ্চেনটা কি বলেছে? 6 দাগের কোশ্চেনটা বলেছে শ্রেণীতে প্রথম 15 জনের মোট আহ, গড় বয়স হচ্ছে x1 বার এবং পরবর্তী 20 জনের গড় বয়স হচ্ছে x2 বার হলে এই 35 জনের গড় বয়স হবে কোনটা সেটা আমাদেরকে দেখাতে হবে। এই 35 জনের গড় বয়স কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে, কত হয় সেটার অ্যান্সার। তাহলে 35 জনের গড় বয়স কি করে বের করব? দেখো প্রথম 15 জন তাদের যে গড় বয়স সেটা হচ্ছে এটা, তারপরে যে 20 জন তাদের যে গড় বয়স সেটা হচ্ছে এটা। তাহলে মোট গড় বয়স বের করলাম, সেটাকেই মোট মানে মোট বয়স বের করলাম, এটাকে 20 দিয়ে ভাগ করে মানে 15 + 20 দিয়ে ভাগ করে দিলাম, এটা যেটা পাবো এটাই হবে অ্যান্সার। গড় বের করে কি করে? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, তাই তো এই সূত্র দিয়ে আমরা ইউজ করি।
তার মানে কি মোট এফআই এক্ষেত্রে 15 জন আছে, তাদের গড় হচ্ছে x1 বার, তাহলে 15 কে x1 দিয়ে গুণ করলাম প্লাস 20 ইন্টু x2 করলাম, যেহেতু সামেশন আছে তাই যোগ করলাম, বাই হচ্ছে মোট এফআই। মোট এফআই মিন্স মোট 15 জন আছে আর 20 জন আছে, তাহলে মোট এটাকে যোগ করে দিলাম। তারপর দেখো যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে শূন্য স্থানের অঙ্ক। শূন্য স্থানের অঙ্ক দেওয়া আছে, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার এত হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? আচ্ছা, সাব্বা ও দীপক, তাহলে সাব্বা ইস্টু দীপক, মূলধনের আনুপাতিক ভাগহার মানে 2/7, দীপকের মূলধনের অনুপাতের ভাগহার, সরি, দীপকের মূলধনের অনুপাত কত? 2/7, তাই তো? তার মানে দীপকের কত হয়েছে? মোট 2/7, তাহলে সাব্বার কত হবে? সাব্বার কত হবে? 7 মাইনাস 2/7, তাই তো? মানে মোট যেটা হয় সেটা তো নিচে বসে, তাহলে একটা যদি দীপকের হয়ে যায় তাহলে সাব্বারটা অবশ্যই কি হবে? 7 থেকে -2 হবে, তার মানে 5/2 হওয়ার কথা এটার অ্যান্সার। এটার অ্যান্সার 5/2 হওয়ার কথা। দেখে নি বই থেকে অ্যান্সারটা কত আছে। যদি আমরা 5 গুণ 10 করি কত হবে? 50। যদি আমরা এটা 4 গুণ 12.5 করি তাও 50। এটা দিয়ে এটাকে গুণ করলে এটাও 50, এটা দিয়ে এটাকে গুণ করলে এটাও 50। তার মানে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে, মানে প্রত্যেক ক্ষেত্রে 50 আসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এক্স ভ্যারিজাস অন বাই ওয়াই। তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্কে আছে, মানে রিভার্স রিলেশনে আছে। তারপরে দেখো 3 দাগের কোশ্চেনটা কি বলেছে, কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে, ধরলাম কোন একটা চতুর্ভুজ 4টি কোণের সমদ্বিখণ্ডক এরকম ভাবে ধরো আছে, 4টি কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি কি হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আচ্ছা, 4টি কোণের সমদ্বিখণ্ডক যেহেতু একসাথে যুক্ত হবে, তাহলে যে যে আহ চিত্রটা গঠন করবে সেটা হবে একটা আয়তক্ষেত্রের মতো, সেটা হবে একটা আয়তক্ষেত্র। তারপরে 5 দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটি, সরি 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, এটা 4 দাগের অ্যান্সার হবে, 3 দাগের অ্যান্সার হতো এটা। একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে লক্ষ্য করে, একটা আয়তক্ষেত্রাকার আহ, টুকরো তাকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি কি হবে? সেটি লম্ববৃত্তাকার চোঙ হবে। একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে, ধরো আয়তক্ষেত্রটা এরকম ভাবে আছে, এটাকে চারিদিকে একবার ঘোরালাম, মনে হচ্ছে এরকম ভাবে অ্যাক্সিস বরাবর এরকম ভাবে ঘোরানো হলো। যদি ঘোরানো হয় তাহলে এটা কি তৈরি করবে? একটা চোঙ তৈরি করবে, একটা চোঙ, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করবে এরকম ভাবে যদি ঘোরানো হয়। 5 দাগের কোশ্চেনটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের আহ কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি ড্যাশ অনুপাত। কোনো একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের, আচ্ছা, কোসাইন দ্বারা প্রকাশিত, কোসাইন মানে হচ্ছে কস, কোসাইন মানে হচ্ছে কস, কস থিটা দ্বারা প্রকাশিত যে ত্রিকোণমিতিক অনুপাতটি, সেটি কি অনুপাত? সেটি একটি কি অনুপাত সেটা আমাদেরকে বের করতে বলেছে। মানে একটা cos থিটা সমান সমান কি হয়? একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ধরে নাও এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তাহলে এইটা দিয়ে cos থিটা মানে কি হয়? ধরলাম এই কোণটা থিটা, তাহলে cos থিটা সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ হয়, তাহলে বিসি বাই এসি। এবার এসি সবসময় বড় হবে বিসির থেকে, তার মানে এই অনুপাতটা সবসময় কি হবে? এই অনুপাতটা সবসময় লেস দেন 1 হবে, তার মানে 1-এর থেকে ছোট হবে।
এবার একের থেকে যে অনুপাতগুলি ছোট হয় সেই অনুপাতগুলিকে কি বলা হয়? লঘু অনুপাত। তাহলে যে কোসাইনটা তৈরি হয় সেটা সবসময় কি হয়? লঘু অনুপাত তৈরি হয়। যে কোসাইনটা তৈরি হয় সেটা সবসময় লঘু অনুপাত তৈরি হয়। যদি এই কোসাইনের মান যদি পজিটিভ যদি একের থেকে বেশি আসতো তাহলে সেটাকে বলতাম গুরু অনুপাত। আচ্ছা, এবার ৬ দাগের কোশ্চেনটা কি বলেছে? পাড়ার ক্রিকেট খেলায় ৫ জন স্কোর করেছেন, ৫ জন ৭ স্কোর করেছেন, ৪ জন করেছেন ১৫, ২ জন করেছে ১০, ১১ জন স্কোর করেছে ২ জন স্কোর করেছে ১০ এবং ১১ জন স্কোর করেছে ১১ স্কোর করেছে ২ জন। খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? তার মানে যার পরিসংখ্যা বেশি হবে সেটাই হবে সংখ্যাগুরু মান। এক্ষেত্রে যে সংখ্যাগুরু মানটা হবে সেটা হলো, দেখো সব থেকে বেশি ৫ জন আছে এখানে, তার মানে পরিসংখ্যা ৫, এখানে আছে ৪ জন, পরিসংখ্যা কত? ৪, এর পরিসংখ্যা কত? ২, আর আর ১১ স্কোর করেছে ২ জন, তার মানে এরও পরিসংখ্যা কত? ২, কিন্তু সর্বোচ্চ পরিসংখ্যা কার ছিল? ৫, ৫ এর মধ্যে কে আছে? কজন আছে? কত স্কোর আছে? ৭, তাহলে ৭ যেহেতু ৭ এর মধ্যে যেহেতু সব থেকে বেশি পরিসংখ্যা আছে তাই এই ৭টাই হবে আমাদের সংখ্যাগুরু মান। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো সবাই। তারপরের কোশ্চেনটা দেখো কি আছে, সত্য মিথ্যা। বলা আছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার হবে 10%। তাহলে আর এর মান কত বলেছে? 10%। আচ্ছা, তাহলে একদিনের সুদ কত পয়সা হলে? আচ্ছা, তাহলে মাসিক সরল সুদের হার হবে এত টাকা। তাহলে এক মাসে কি বলা যায়? 1/12 বছর, তাই তো? মাসিক সরল সুদের হার 10% হবে। আচ্ছা, ধরলাম টাকার পরিমাণ পি, তাহলে এক দিনের সুদ কত টাকা হবে? মাসিক সরল সুদের হার যদি 10% হয় তাহলে 12 মাসের সরল সুদের হার কত হবে? 12 × 10% মানে হচ্ছে 120%। আর ধরলাম হচ্ছে আসল পি টাকা। আচ্ছা, তাহলে টি সমান সমান কত হবে? 1 বছর, তাই তো? 1 বছর হিসেবে বের করব। তাহলে একদিন সমান সমান আমরা কি বলতে পারবো? 1/365 দিন, বছর, তাই তো? 1/365 বছর, কারণ আমাদের একদিনের সুদ বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র ইউজ করবো, সেটা হচ্ছে I = P RT/100, তাই তো? পি এর জায়গায় পি থাকলো 120, হলো আর এর জায়গায়, টি এর জায়গায় কত হবে? 1, আর নিচে 100, আর নিচে 365। আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 12p/365 টাকা, তাই তো? তাহলে সুদের পরিমাণ কত হলো? 12p/365 টাকা। তাহলে সুদ টাকায় প্রকাশ করা হয়েছে, পয়সায় নয়, তাই বিবৃতিটি কি হবে? বিবৃতিটি কি হবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে সুদের পরিমাণ কিন্তু এখানে টাকায় বেরিয়েছে, কিন্তু এখানে সুদের পরিমাণ বলেছিল পয়সায় বেরোবে কত, কিন্তু আমরা তো পয়সায় বেরই করিনি, এটা টাকায় বের হবে এটা। কারণ এটা যদি তোমার কোনো টাকায়, এখানে বলেছে পরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। ধরো না, একটা বীজ যদি 2 হয় তাহলে আর একটা বীজ যে কোনো কিছু হতে পারে, সেটা বাস্তবই হতে হবে। তাহলে দুটো বীজ সবসময়, একটা বীজ যদি বাস্তব হয় তাহলে অবশ্যই অপর বীজটাও বাস্তব হতে হবে। আর যদি কোনো একটা বীজ ধরো 2 + i√3 হলো, তাহলে অবশ্যই অপর বীজটা 2 - i√3 হতো। মানে এটা যদি অবাস্তব হয় তো তার অনুবন্ধী কনজুগেট যে বীজ সেটা আমরা পেতাম এখানে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটা বীজ বাস্তব তো অপরটি অবশ্যই বাস্তব হতে হবে, তাহলে বিবৃতিটি কি হবে? মিথ্যা হবে। তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলেছে আহ কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। সেটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, এটা মিথ্যা হবে, তার কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণের মান সর্বদা এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাই তো? তাই ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ সর্বসম হওয়ার জন্য বিবৃতিগুলির ব্যাসার্ধ সমান হওয়া প্রয়োজন। সর্বসম একমাত্র তখনই হতো যদি তাদের ব্যাসার্ধ, প্রত্যেকের ব্যাসার্ধ সমান হতো। তাহলে মানে কিরকম ব্যাপারটা?
এরকম ধরো একটা বৃত্ত, তার ব্যাসার্ধ ধরো সামথিং r1, এরকম ধরো ধরো এটা ব্যাসার্ধ এরকম ইয়ে করে দিলাম, মানে ব্যাসার্ধ এখান থেকে স্টার্ট হবে। এরকম ধরো আরেকটা বৃত্ত, তার ব্যাসার্ধ ধরো r2, ধরো এরকম আরেকটা বৃত্ত, তার ব্যাসার্ধ ধরো r3। কিন্তু সবাই কিন্তু এখানে কোণে, যে এখানটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হবে, 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রি হলেই বা কি যায় আসে, এই বাহুগুলোর দৈর্ঘ্য তো সমান নাও হতে পারে। এই বাহুগুলোর দৈর্ঘ্য তো সমান নাও হতে পারে। যদি এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান না হয়, তাহলে আমরা বলতে পারবো না যে বৃত্তটা বা বৃত্তগুলি একে অপরের সর্বসম হবে কিনা, সেটা আমরা বলতে পারবো না, তাই তো? তাহলে ওই বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। আচ্ছা, 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। না, এটাও মিথ্যা। লম্ব বৃত্তাকার শঙ্কু এরকম হবে, এরকম টাইপের হবে। তার এদিকে একটা ব্যাস বা ব্যাসার্ধ থাকবে। এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা হাইট বা লম্ব অঙ্কন করি, এই লম্ব সবসময় এটা সেন্টার দিয়ে পাস করে। শঙ্কুর যে কেন্দ্র, যে বৃত্তীয় তল, তার যে কেন্দ্র, সেই সেন্টার দিয়ে পাস করে। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। তারপরের কোশ্চেনটা কি বলেছে, 5-এর কোশ্চেনটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য বেশি হয় ভূমির দৈর্ঘ্য, আচ্ছা, লম্বের দৈর্ঘ্য বেশি এবং ভূমির দৈর্ঘ্য ছোট হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। সেটা আমাদেরকে বলতে হবে আসলে কি হয়। তাহলে কোশ্চেনে দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ, একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, এটা একটা সূক্ষ্মকোণ থিটা। আচ্ছা, এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য বেশি। লম্ব ধরো, এটা ধরো লম্বটা আরো বড় করে আঁকছি, এরকম ভাবে ছিল। ধরো লম্বের দৈর্ঘ্য ধরলাম এ, ভূমির দৈর্ঘ্য ধরলাম বি। তাহলে এ অবশ্যই বড় হবে বি এর থেকে, সেটাই বলে দিয়েছে। আর থিটা যদি এই কোণটা হয়, তাহলে 30 ডিগ্রির মান হতে পারে না। আচ্ছা, তাহলে এর মান 30 ডিগ্রি হতে পারে না। তাহলে আমরা যদি ট্যান থিটা দিয়ে ইউজ করি, ট্যান থিটা সমান সমান কি হয়, লম্ব বাই ভূমি, মানে এ বাই বি হবে এখানটায়। তাহলে তার মানে কি, এইটার মান কোশ্চেন অনুযায়ী যেটা বলেছে সেটা হচ্ছে tan 30 হবে। তাহলে এবার tan 30 মানে হচ্ছে 1/√3। এবার 1/√3 এর মান 1/√3 এর মান একের থেকে কি হয়, ছোট হয়, মানে একের থেকে ছোট হয়। সেই একই জিনিস বলে দিয়েছে যে এই যে এইটার ভ্যালু যদি এ যদি বেশি বড় হয়, বি যদি ছোট হয়, তাহলে এটা অবশ্যই একের থেকে বড় হবে। মানে এই যে ভ্যালুটা পাবো আমরা, যে অ্যান্সারটা পাবো, ধরলাম পি অ্যান্সার পেলাম, এই পি এর মানটা অবশ্যই একের থেকে বড় হবে। কারণ কি, ধরো এর মান 2, ধরো বি এর মান 1.5, অথবা ধরো এরকম 1.5ই ধরো, তাহলে এটা অবশ্যই একের থেকে বড় হবে। তার মানে এ যদি বড় হয় আর বি যদি ছোট হয়, তাহলে এটা একের থেকে সর্বদাই বড় হবে। কিন্তু tan 30 মান কত হয়, 1/√3, আর 1/√3 সবসময় একের থেকে ছোট। তার মানে কি, এইখানে এসে এই দুটো কন্ডিশন ভায়োলেট হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলবো ভায়োলেশন হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলবো মিথ্যা। আচ্ছা, রাশিবিজ্ঞানে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু এন বিবৃতিটি সত্য না মিথ্যা, সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এফ আই মানে কি, পরিসংখ্যাগুলির মোট যোগফল, যা মোট তথ্য বা নমুনা সংখ্যা এন এর সমান হয়। এফ আই, সামেশন অফ এফ আই মানে কি, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু এন। আচ্ছা, এফ আই মানে হচ্ছে মোট পরিসংখ্যা, আর এন মানে হচ্ছে ওই মোট পরিসংখ্যাকেই বোঝায়, তাহলে এটা কি হবে, সত্য হবে। এই সেটটা অনেকটাই টাফ, মানে এত কঠিন কোয়েশ্চেন অন্য কোনো সেটে হয়তো থাকবে না। তাই এই সেটটাকে সবাই একটু ভালো করে দেখে নিও, ভালো করে বুঝে বুঝে জিনিসটা করো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।